মতে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেয়া ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন নয়। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট জানিয়েছিলেন শেখ হাসিনার এবারের ভারতে প্রবেশ সাময়িক, কিন্তু এরপর আর ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে কিছুই জানায়নি। কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা রেখেছে তাকে। সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় কোনো দেশে যেতে পারবেন। বিবিসির তথ্য মতে 3 সপ্তাহের বেশি সময় পার হলেও ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য কোনো দেশ থেকেই আশ্রয়ের জন্য ইতিবাচক সাড়া মেলেনি। শেখ হাসিনার হয়ে এ বিষয়ে দুতিয়ালি করে যাচ্ছে ভারত। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে আওয়ামী লীগ সভাপতি সহ তার সহযোগীদের বিরুদ্ধে আনা হয় একের পর এক মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ। এবার শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ 70 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। আইসিসি রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করেছেন ব্যারিস্টার সারা ফোরে ও ব্যারিস্টার এমিল লিকসান্দো নামের 2 জন ব্রিটিশ আইনজীবী। গণহত্যা, বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি নির্যাতন ও গুমের অভিযোগ আনা হয় বিগত সরকারের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 2 ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার সারা ফোরে ও ব্যারিস্টার এমিল লিকসান্দ্রো। বাংলাদেশকে আগামী 7 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 7 নভেম্বরের মধ্যে বাংলাদেশ $850 মিলিয়ন বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত 31 অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কৃষি ব্যাংকের মাধ্যমে $170 মিলিয়ন ঋণপত্র খোলার চেষ্টা করেছিল, কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিপি। বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত 31 অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। খাত সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে জাতীয় পার্টি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় 2.5 মাস পর আওয়ামী লীগের মিত্র এই দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জনতার ব্যাপারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর শনিবার কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছিল জাতীয় পার্টি, কিন্তু ছাত্রদের প্রতিরোধের ঘোষণার পর ওই এলাকায় বিদ্যমান পরিস্থিতিতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়, যে কারণে জাতীয় পার্টি তাদের কর্মসূচি স্থগিত করে। নতুন করে ছাত্ররা দলটির বিরুদ্ধে অবস্থান নেয়ার পর প্রশ্ন উঠছে, জাতীয় পার্টিকে কেন হুমকি মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 15 বছর আওয়ামী লীগের ওপর ভর করে রাজনীতি টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটা শঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বিবিসি বাংলাকে বলেন, বিগত সময়ে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের পরামর্শে। এই মুহূর্তে আওয়ামী লীগও ভারত জাতীয় পার্টিকে ব্যবহার করতে পারে। হয়তো ছাত্রদের মধ্যেও এমন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। খুনি হাসিনার আদর্শিক পুত্র সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা বাহিনীর 53 বছরের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত সমালোচিত প্রধান। তার আগে বাংলাদেশ বিমান বাহিনীতে এতটা দুর্নীতিপরায়ণ, অর্থলোভী, ক্ষমতা পাগল, নারীবাজ, দুশ্চরিত্র, মদ্যপ এবং চরম ইসলাম বিদ্বেষী আর কোনো ব্যক্তি বিমান বাহিনী প্রধানের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ পাবার নজির নেই। আস্তাকুর থেকে তুলে এনে অযোগ্য একজন কর্মকর্তাকে সিংহাসনে বসিয়েছিলেন স্বৈরাচারী খুনি হাসিনা। হাসিনার পছন্দের ব্যক্তি যে হাসিনার মতোই অসভ্য, সেটা শেখ হান্নান তার 3 বছর বিমান বাহিনীর সেনাপতিত্বকালে প্রমাণ করে গিয়েছেন। পেশাগত দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করলেও বাহিনীর সদস্যদের মধ্যে কেউ যেন ইসলাম পালন করতে না পারেন সে ব্যাপারে তৎপর থাকতেন। বিশেষ করে দাড়ি রাখার প্রতি তিনি অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন। বিমান বাহিনী সূত্রে জানা যায়, হাসিনার আস্থাভাজন হওয়া এবং অত্যন্ত ঘনিষ্ঠতা তাকে বাহিনী প্রধান হওয়ার যোগ্যতার যথার্থ বিবেচনা ছাড়াই বেশ কজনকে টপকে সম্ভাব্য তালিকার একদম বাইরে থেকেও বিমান বাহিনী প্রধানের পদে বসতে সহায়তা করে। এয়ার চিফের পদ পেয়েই ধীরে ধীরে তার ভেতরকার দানবের আত্মপ্রকাশ
বহিঃপ্রকাশ ঘটে। বিমান বাহিনীর প্রতিটি জায়গা কুক্ষিগত করে একটা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন তিনি। দুর্নীতি, অপ্রয়োজনীয়, কড়াকড়ি, অপমানজনক আচরণ এবং ইসলাম বিদ্বেষের কারণে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসের সবচেয়ে বেশি ঘৃণিত এয়ার চিফ হয়ে ওঠেন হান্নান। মূলত দায়িত্ব গ্রহণের পরপরই তার খোলসের ভেতরটা বুঝতে পেরে যায় সবাই। তার প্রত্যেক দরবার, প্রত্যেক মিটিংয়ে তিনি খুব সগর্বে বুক ফুলিয়ে তার যে দর্শন, দৃষ্টিভঙ্গি প্রচার করে বেড়াতেন। হান্নান কোনো রকম রাগঢাক না রেখেই বলতেন, তোমরা আমাকে গালি দাও আর পেছন দিয়ে যা ইচ্ছা তাই বলো না কেন, এই 3 বছর আমার এবং আমার কথাই তোমাদের শুনতে হবে। সাধারণত তার মতামত বা ইচ্ছার বাইরে ভিন্ন কোনো মতামত তিনি গ্রাহ্যই করতেন না, তা যতই গঠনমূলক হোক না কেন। এমনকি প্রয়োজনে উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াও তিনি বিমান বাহিনীর 1-2 তারকা অথবা উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে জুনিয়র অফিসার সৈনিকের সামনে বাজেভাবে অপমানিত করে ছাড়তেন, যা সামরিক বাহিনীতে প্রচলিত সংস্কৃতি ও মূল্যবোধের সাথে চরম বেমানান। তার এই চরম অহংকারী মনোভাব বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ে চরম অসন্তোষ সৃষ্টি করে। যদিও তার স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন জুজুর ভয়ের কারণে জনসম্মুখে আসেনি, ধীরে ধীরে সব নীতিহীন ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পরিচয় বেরিয়ে আসছে। বিমান বাহিনীর সামগ্রিক অপারেশনাল কার্যক্রম বৃদ্ধিতে শেখ আব্দুল হান্নানের যতটা না মনোযোগ ছিল, তার চেয়ে বাহিনীকে একটি সাংস্কৃতিক বাহিনীতে পরিণত করার প্রতি তার মনোযোগ ছিল বেশি। বাহিনীর সদস্যরা যেন কোনোভাবেই ধর্মের দিকে ঝুঁকতে না পারেন, সেজন্যই আব্দুল হান্নানের এই পদক্ষেপ। এছাড়া নাচ গান পার্টি করলে নারীদেরকে সাথে নিয়ে ফুর্তি করা যায়, সেটাও তার এই সিদ্ধান্তের আরেকটা কারণ। সবসময়ই পার্টি প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান এসবের প্রতি তার মাত্রাতিরিক্ত ঝোঁক ও অনুরাগ বিমান বাহিনীর সর্বস্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি এই ব্যাপারটা নিয়ে কতটা চিন্তিত থাকতেন তা ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বোঝা যায়। একবার কোনো একটা ঘাটির বার্ষিক পরিদর্শনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বশীল কর্মকর্তাকে বেশি বেশি পার্টি প্রোগ্রাম করার দিক নির্দেশনা দেন। সাথে এও খোঁজ নেন যে লাস্ট পার্টি অথবা প্রোগ্রাম কবে করা হচ্ছে, কোথায়। তিনি তার বার্ষিক পরিদর্শনে তার বাহিনীর সামগ্রিক সক্ষমতা, সামঞ্জস্য, সমস্যার সম্ভাবনা এসব নিয়ে পর্যালোচনা করবেন। তা না করে তিনি থাকতেন এসব কালচারাল প্রোগ্রাম নিয়ে। জানা যায় কোন ঘাটিতে এ ধরনের অনুষ্ঠান উদযাপনে খুব বেশি দিন গ্যাপ হয়ে গেলেই নাকি সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে তার দপ্তরে কারণ দর্শাতে হতো। এতটাই চাপে থাকতেন তার আন্ডারে কাজে করা কমান্ডাররা। অবশ্য সবাই এমন চাপ নিত ব্যাপারটা তাও না, কারণ গুরু যেমন শিষ্যরাও তো তেমনই হবে। তিনি যেভাবে চাইতেন অথবা